বলিউড নামটা ছোট হলেও এই ইন্ডাস্ট্রিতে যে কি লেভেলের রঙ্গ তামাশা চলে তা বাইরে থেকে বোঝা এক প্রকার অসম্ভব। আমরা সবাই নায়ক নায়িকা সেলিব্রিটি এদেরকে দেখে ভাবি যে আরে বাপস কি ঝকঝকে তকতকে লাইফ, কিন্তু এই বলিউডের গভীরে যে কত বড় একটা ডার্ক সাইড রয়েছে তা আমাদের কল্পনার বাইরে। কিন্তু চিন্তা করো না, শাহরুখ পুত্র আরিয়ান খানের ডিরেকশনে এমন এক সিরিজ রিলিজ পেয়েছে যেখানে সে এই বলিউডের রীতিমতো ধুতি খুলে দিয়েছে। নেপোকিড, আউটসাইডার, ডন, মাফিয়া থেকে শুরু করে বলিউডে যে কি হয় আর কি হয় না এই সব কিছু জানাতে আমি হাজির হয়ে গেলাম মোস্ট ওয়ান্টেড সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের ধুন্ধুমার সিরিজটির কড়া লেভেলের এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতেই দেখা যায় একটা ফিল্ম সেট যেখানে একজন স্টান্টম্যান কড়া লেভেলের স্টান্ট করতে গিয়ে হাড্ডি ভেঙে বসেছে। তোমরা নিশ্চয়ই জানো যে স্টান্টম্যান হলো তারা যারা নায়কের বদলে এমন রিস্কি শটগুলো নিয়ে থাকে। তো এই কারণে পুরো সেটে সবাই প্রচুর টেন্স, কেননা এই ছিল একমাত্র তাদের স্টান্টম্যান আর মুভিটাও দ্রুত শেষ করতে হবে। তাহলে এখন উপায়? এদিকে এবার পর্দায় হাজির হয় এই ফিল্মের প্রডিউসার মিস্টার ফ্রেডি সোডাওয়ালা। নামটা বেশ অদ্ভুত, কিন্তু এই ফ্রেডি হচ্ছে বলিউডের জাতরেল ও মাফিয়া টাইপের প্রডিউসারদের মধ্যে একজন। তো সে সাফ জানিয়ে দেয় যে আগামীকালের মধ্যে যদি শুটিং করা না হয় তাহলে ডিরেক্টরকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে। এখন এত দ্রুত এমন স্টান্টম্যান কাকে পাওয়া যাবে? এই সব কিছুর মাঝেই এই ছেলেটা তার হাত উঁচিয়ে জানায় যে সে নিজেই স্টান্ট করবে। এই কথা শুনে এক মেয়ে বলে ওঠে যে ইম্পসিবল, এমন রিস্কি শট আমি তোমাকে কোনোভাবে নিতে দেব না, কারণ হিরোর যদি কিছু হয়ে যায় তাহলে পুরো সিনেমাটাই বন্ধ হয়ে যাবে। সো এইখান থেকে আমরা বুঝতে পারি যে আসমান সিং নামের এই ছেলেটাই হচ্ছে মুভির লিড হিরো, আর এই সানিয়া নামের মেয়েটা হলো তার ম্যানেজার। তো কারো কোনো কথা না শুনে আমাদের হিরো নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুরু করে দেয় শট নেওয়া, আর এক কাটেই এই পুরো শট পারফেক্টলি হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় এই ছবির লঞ্চিং। রিভলভার নামের এই সিনেমায় আসমান একজন নিউ কামার হিসেবে পুরোই ফাটিয়ে দেয়। তার করা অ্যাকশন আর ফাইটিং দেখে পুরো সিনেমা হল যেন ফেটে পড়ে। তো নতুন মুখ হিসেবে আসমান এমন ব্লকবাস্টার দেওয়ার কারণে রাতারাতি সে সুপারস্টার বনে যায়। এমনকি লুকিয়ে মুভি দেখতে এসে সে ফ্যানদের ক্রেজে পড়ে রীতিমতো কাপড় চুপড় খুইয়ে ফেলে। আসলে বলিউড তো এমনই, যেই লেভেলের স্টারই হোক না কেন ভক্তদের ক্রেজ থাকে পুরোই টপ লেভেলে। তো তাদের হাত থেকে ফাইনালি আসমান নিজেকে বাঁচিয়ে তার বন্ধু পারভেজের সাথে দেখা করে। পারভেজ তার একদম ছোটবেলার বন্ধু, যাকে বলা হয় জিগরি দোস্ত। বিপদ আপদে যেই মানুষটা তার সাথে থাকে সে হলো এই পারভেজ। তো তারা যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই ঘটে এক ভয়ের ঘটনা। একদল গুন্ডা এসে প্রথমে আসমানকে কিডন্যাপ করে নিতে চাইলেও পরে দেখা যায় এরা সবাই পারভেজের পরিচিত। আসলে এতক্ষণ ধরে তারা আসমানকে কিডন্যাপ করে নেওয়ার একটা মজা করছিল, কিন্তু এই কাহিনী কেবল ইয়ার্কির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কেননা এরা হচ্ছে মুম্বাইয়ের সবচেয়ে বড় ডন গফুর ভাইয়ের গ্যাং মেম্বার। এখানে আসমানকে জানানো হয় যে গফুর ভাই তোর মুভি দুবাইয়ে বসে 3 বার দেখেছে, এছাড়াও সে তোর অনেক বড় ফ্যান হয়ে গেছে। তাহলে ভাই যদি ইন্ডিয়ায় আসে তাহলে তুই আসবি তার সাথে দেখা করতে। এখন এমন সব কথাবার্তা শুনে আসমানকে উপর থেকে অনেক এক্সাইটেড মনে হলেও ভিতরে ভিতরে তার ফেটে যায়, কেননা এমন ডন মাফিয়াদের সাথে ডিল করা চারটেখানি কথা নয়। এখন কত বড় বড় হিরো পর্যন্ত জেলে গেল এই সব মাফিয়াদের লিঙ্ক থাকার কারণে। তো এত সব চিন্তা না করেই তারা বাড়ি ফেরে। আসমান বাড়িতে ফিরে দেখতে পায় তার বাবা রজত ও মা নিতা এসে উপস্থিত হয়েছে। তাদের ছেলের এমন সাকসেসের পর দুজনেই অনেক গর্বিত হতে থাকে। তাদের পরিবারে আরো একজন আছে, নাম আফতার চাচা। সারা জীবন সে কাটিয়ে দিয়েছে বলিউডের একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবে। তাই তো এই বয়সে এসেও সে বিভিন্ন বিয়ে বাড়িতে তার ঝলক দেখায় ঠিকই, কিন্তু কোথাও সে ওই রেসপেক্টটা পায় না। ফলে এই জীবন নিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। এছাড়াও আসমানের মা নিতাও ছিল কিন্তু একজন ব্যাক ড্যান্সার, তবে আসমান হওয়ার পরেই সে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে। এদিকে আসমান টিভি দেখার সময় দেখতে পায় একজন মুভি ক্রিটিক্স তার সিনেমাকে পুরো রোস্ট করে ছাড়ছে। আসমান নাকি এখানে মেয়েদের চেয়েও খারাপ অভিনয় করেছে। এই সব শুনে তো আসমানের মাথা পুরোই খারাপ। আরে দুনিয়ার সব মানুষ ভালো বলে আর এই বেটা খালি টিআরপির কারণে এমন ব্যাশিং করছে। আসলে এমনই তো হয়, বলিউডের যতই ভালো মুভি হোক না কেন এই ক্রিটিক্সদের কাজ হলো খুঁটে খুঁটে ভুল বের করা। যাই হোক, এরপর সবাই মিলে চলে যায় তার ব্লকবাস্টার মুভি রিভলভারের সাকসেস পার্টিতে। এখানে আসমানের মতন একজন নিউ কামারের এন্ট্রিটা ছিল একেবারে দেখার মতো। তবে একে একে এই পার্টিতে আসতে থাকে সব হাই প্রোফাইল অ্যাক্টররা। ইভেন্টে কারণ জোহর এসে সবার নজর কাটতে থাকে। এরপর রণবীর সিং এর এন্ট্রি হলে দেখা যায় যে বেচারা পা ভেঙে হাতে লাঠি ধরে গেছে। এই দৃশ্য দেখে তো কারণের কলিজা পুরোই কেঁপে ওঠে,
কেননা রণবীর তার নেক্সট সিনেমা করছে, যা শুটিং শুরু আগামী সপ্তাহ থেকে। কিন্তু এই গালি বয় জানায় যে আগামী 2 মাস নাকি সে বিছানা থেকে উঠতে পারবে না। নাও ঠেলা। যাই হোক, সেই পার্টিতে সবচেয়ে বিগেস্ট সুপারস্টারের অ্যারাইভেল তখনও বাকি ছিল। মুহূর্তেই তার এন্ট্রি যেন পার্টিতে একদম আগুন ধরিয়ে দেয়। এই সেই সুপারস্টার ববি দেওল ওরফে অজয় তালোয়ার। বলতে পারো এই সিরিজের জন্য সে হলো বলিউডের কিং। তো অজয়কে পরিচয় করে দেওয়া হয় এই নতুন স্টার আসমানের সাথে। অজয় জানায় সে তার ছবির কথা শুনেছে অ্যান্ড সে অনেক কংগ্রেস জানাতে থাকে। এই সব কিছু তো আসমানের কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। এত বড় সুপারস্টার থেকে এমন সুন্দর কমপ্লিমেন্ট, তার লাইফ তো আজকে পূর্ণ হয়ে গেল। এভাবেই সেই পার্টিতে যারা সেক্সেনা নামের এক অ্যাক্টর এসে হাজির হয়। কিন্তু এই অ্যাক্টর ছিল বলিউডের বিবেক ওবেরয়ের মতো, ওই যে সালমানের সাথে ক্যাচাল করে যার পুরো ইন্ডাস্ট্রি বরবাদ হয়ে গিয়েছিল। ঠিক সেভাবেই এই জাহাজও কোনো এক কারণে এই ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত। তাই তো সব বাউন্সাররা এসে তাকে সেখান থেকে লাথি দিয়ে বের করে দেয়। তো এভাবে পার্টি করাতে থাকে আর সবাই মিলে মেতে ওঠে আনন্দে। তবে দেখো এই গালি বয় কি করে। এর যেই না বাহুবলীর ডিরেক্টর রাজামৌলি কল করে বসে, তখন সে ল্যাংড়া থেকে দিব্যি সুস্থ হয়ে জানায় যে স্যার আপনার জন্য আমার সকল শিডিউল রেডি। তার মানে তো তোমরা বুঝতেই পারছো সে কারানের ছবি করবে না বিধায় এই ভং ধরেছিল। আসলে এই সব কিছুই হয় বলিউডে। যখন কারো ছবি শিডিউল ফাঁসাতে হয় তখন রিয়েল লাইফেও তারা অ্যাক্টিং করে। কিন্তু ভুলবশত এই ফোন আলাপ আসমানের বন্ধু পারভেজ রেকর্ড করে বসে। সেটা দেখে রণবীর তাকে নিজের রোলেক্স ঘড়ি ঘুষ দিয়ে ওই ভিডিওটা ডিলিট করে দেয়। ভাইরে ঘড়ি যায় যাক, কিন্তু এই ভিডিও লিক মানে আনামারি জোন। যাই হোক, অন্যদিকে ফ্রেডি একটা নতুন ধান্দা ধরে বসে আছে। সে চায় আসমানের সাথে 3টা ফিল্মের এক্সক্লুসিভ একটা ডিল করার জন্য। এখন এই কথা শুনে তো আসমান খুবই এক্সাইটেড, কেননা একটা ফিল্ম হিট হওয়ার পরে এত ডিমান্ড। কিন্তু সানিয়া এই ডিল শুনে তাকে সাইন না করতে বলে। কারণ হচ্ছে এমন ডিল করলে আসমান আর অন্য ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পাবে না। যেহেতু সে বড় ব্লকবাস্টার দিয়েছে, তাই তার উচিত অপেক্ষা করা আরো বড় কোনো অফারের জন্য। কিন্তু আসমানের মাথায় এত কিছু ঢুকছে না। এছাড়াও ফ্রেডি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করলে আসমান সানিয়ার অগোচরেই এই ডিলে সাইন করে দেয়। হাজার হলেও এই ফ্রেডির ছবি দিয়ে সেই স্টার হয়ে গেছে, তাই এতটুকু গ্রেটফুলনেস তো তার থাকাই উচিত, তাই না? এদিকে সানিয়া দেখতে পায় যে কারণ জোহর ফোনে কাউকে হেব্বি ঝাড়ছে নতুন অ্যাক্টর খুঁজে দেওয়ার জন্য। এটা শুনে সানিয়া তাকে বলে যে স্যার আপনি চাইলে আসমানকে আপনার নিউ ফিল্মে নিতে পারেন, কেননা ওর যে পটেনশিয়ালিটি তাতে 100 কোটি বক্স অফিস তো দিতেই পারবে। কিন্তু কারণ এই কথা শুনে হেসেই বাঁচে না, কেননা সে জানে যে এমন ঝড়ে বক অনেকেই মারতে পারে। সে সানিয়াকে সাফ জানিয়ে দেয় যে আসমান এখনো তার সিনেমা করার লেভেলে আসেনি। তবে এই পর্যায়ে সেই পার্টিতে ঘটে যায় এক অন্য ঘটনা। আসমানের দেখা হয় সেই মুভি রিভিউয়ারের সাথে। বেটা তার সিনেমাকে টাট্টি বলে এখন কিনা সেই সিনেমারই সাকসেস পার্টিতে এসে হাজির। তাই এই কথা সে তার কাছে গিয়ে বললে রিভিউয়ার জানায়, আরে বোকা, এইসব নেগেটিভ মার্কেটিং করে তো আমাদের পেটে ভাতে হয়। এমনিতেও তুমি এখনো কাঁচা অভিনেতা, ধীরে ধীরে সব বুঝতে পারবে। তবে ধীরে ধীরে বোঝানোর সময় আসমানের হাতে ছিল না। তাই তো এরে উচিত শিক্ষা দেওয়ার জন্য সে একটা বিয়ারের বোতল ভেঙে সবার সামনে তাকে শেষ করে দিতে চায়। এই দৃশ্য দেখে তো রিভিউয়ারের মূত্র বিসর্জন হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে শেষে আসমান জানায়, রিল্যাক্স স্যার, আমি তো আপনাকে স্রেফ আমার অভিনয়টা দেখালাম আর আপনি এতেই প্যান্ট ভিজিয়ে ফেললেন। এই সব কাণ্ড উপর থেকে কারণ জোহর দেখেও বুঝতে পারে যে না, এই ছেলে কেবল অভিনয় নয়, এর ভিতরে একটা আলাদা অ্যাটিটিউড আছে যা ওকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু তারপরেও সে সানিয়াকে তার অফারটা ফিরিয়ে দেয়। যাই হোক, এভাবেই সেই পার্টি চলতে থাকে রাতভর। তবে এখানে দেখা যায় পার্টির শেষের দিকে এক ড্রাগ কন্ট্রোল এজেন্সি এসে হুদাই এক উঠতি অ্যাক্টরসকে ড্রাগস মামলায় ধরে নিয়ে যায়। আসলে বলিউডের সাথে ড্রাগসের নাম এলেই তো তাদের আসল খেলা শুরু হয়ে যায়, ঠিক যেমন আরিয়ানের সাথে একবার ঘটেছিল। মূলত ডিরেক্টর আরিয়ান তার নিজের কাহিনী হয়তো এই সিরিজে পোর্ট্রে করেছে। আসলে এই সিরিজে এত এত মেটাফোর আর রিয়েল ইনসাইট রয়েছে বলিউড নিয়ে, যা দেখতে হেব্বি লাগছিল। যাই হোক, পরের সিনে আমরা ফ্রেডির অফিসে তার মেইন ইনভেস্টরকে দেখতে পাই। আসলে ফ্রেডি দীর্ঘদিন ধরে কোনো ভালো সিনেমা প্রডিউস করতে পারছিল না, তাই ইনভেস্টররা তার উপরে বেজায় নাখোশ। এদিকে সে পড়ে আছে সাইলাভ নামের একটা মুভির সিকুয়েল নিয়ে। আসলে এই সাইলাভ মুভিটা আজ থেকে 28 বছর আগে অজয় তালোয়ার করেছিল। তাই তো পার্টিতেও সে অজয়কে সাইলাভ 2 এ অ্যাক্ট করার জন্য অফার করে। কিন্তু অজয় জানায় যে তার স্ক্রিপ্টটা একবারে পছন্দ হয়নি, আর এই কারণে সে এই সিকুয়েলও রিজেক্ট করে দেয়। এখন এত বড় সিনেমাকে যদি আবার পর্দায় আনা যেত তাহলে সে তার সব পাওনা মিটিয়ে ফেলতে পারত।
কিন্তু আজাই কোনোভাবেই এই চিপ স্ক্রিপ্টে নাম লিখিয়ে নিজের বেইজ্জতি হতে চাইছিল না। তাই ফ্রেডির মাথায় এখন রাজ্যের চিন্তা, কিভাবে সে আজাইকে এই সিনেমায় অ্যাড করবে। এদিকে আসমান বাসায় ফিরলে তার মা পার্টিতে অমন আচরণ করার জন্য বকাবকি করতে থাকে, কিন্তু আফতার চাচা আসমানের পক্ষ নিয়ে জানায় যে বলিউড হলো এমন একটা বেকহাউস জায়গা যেখানে আউটসাইডারদের টিকে থাকতে হলে এমন অ্যাটিটিউড নিয়ে সবকিছু ডিল করতে হবে। তো যাই হোক, এদিকে দেখা যায় পারভেজ রণবীরের দেওয়া সেই ঘড়ি বিক্রি করে নিজের কারকে হেভি স্টাইলে আপগ্রেড করে নিয়েছে। কিন্তু এ কি টাকা ধান্দা করলো সে রণবীরের কাছ থেকে, কিন্তু তার গাড়ির মধ্যে ইমরান হাশমির ছবি। আসলে পারভেজ ইমরান হাশমি ডাই হার্ড ফ্যান, তাই তো পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি অন্যদিকে। যাই হোক, ঠিক এই পর্যায়ে আমরা পরিচিত হই এই সিরিজের লিড অ্যাক্ট্রেস কারিশমার সাথে। তবে কারিশমার আসল পরিচয় হচ্ছে সে আজাই তালওয়ারের একমাত্র মেয়ে। সহজ ভাষায় বললে সে বলিউডের একটা নেপোকিট। তো এখানে আসমান আসে এক রাউন্ড টেবিলে অংশ নিতে, যেখানে তার সাথে কারিশমা সহ আরো নিউ কামাররা উপস্থিত ছিল। তবে সেখানে কারিশমাকে যখন নেপোটিজম নিয়ে কথা বলতে দেওয়া হয়, তখন তার নেপি স্ট্রাগলের কথা শুনে আসমান যেন হেসেই বাঁচে না। ঠিক সেই মুহূর্তে ওই সেটে হাজির হয় স্বয়ং আজাই তালওয়ার। সে এসেছে তার মেয়ের অনুষ্ঠানটা নিজ চোখে দেখার জন্য, কিন্তু এখানে আসমান কারিশমাকে নেপোকিট হিসেবে পুরো ধুয়ে দিতে থাকে। একজন আউটকামার হয়ে আসমান যেভাবে তার মেয়েকে চটাং কথা বলে যাচ্ছে, এই সব দেখে তো আজায়ের মাথা পুরোই গরম হয়ে যায়। তবে কাউকে সে কিছু বুঝতে দেয় না। তো ফার্স্ট মিটেই আসমান আর কারিশমার মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়। এখন আসমানের এমন অ্যারোগেন্সি দেখে সানিয়া প্রচুর তার উপরে রাগারাগি করতে থাকে। সে জানায় এভাবে বাত্তমিজি করলে কেউ তাকে কোনো কাজই দেবে না। তবে ঠিক সেই মুহূর্তেই কারণ জোহর তাকে কল করে জানায় যে আসমানকে সে তার নেক্সট মুভিতে সাইন করতে চায়, কারণ কারণ ইতিমধ্যে ওই অনুষ্ঠানে আসমানের এমন অ্যাটিটিউড দেখে হেভি ইমপ্রেসড। এই সব কথা শুনে তো পুরো সবাই আনন্দে ফেটে পড়ে। তবে এই সুখের সময় মুহূর্তে হারিয়ে যায় যখন সানিয়া জানতে পারে যে আসমান ইতিমধ্যে ফ্রেডির সাথে সেই ট্র্যাপ মার্কা 3টা ফিল্মে সাইন করে নিয়েছে। সে তো পুরোই অবাক, কারণ এই 3টা ফিল্ম করলে আসমান কোনোভাবেই আর কারানের মুভি করতে পারবে না। তাহলে এখন উপায়? সানিয়া জানায় যে ফ্রেডিকে কল দিয়ে সে যেন এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে, কিন্তু ততক্ষণে ফ্রেডি তাকে কল দিয়ে বাস্তবের জেলে যাওয়ার জন্য আরামজাদে 5 নামের মুভিটারও অফার করে বসে। তার মানে আসমানের এখন পুরো আকাশ ভরা তারা। তো ফাইনালি কি হচ্ছে তা জানতে আমরা চলে যাই সিরিজের সেকেন্ড এপিসোডের শুরুতেই আসমানকে দেখা যায় ফ্রেডির অফিসে এসেছে কারণ জোহরের প্রজেক্টের পারমিশন নিতে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে জারাজ সাক্সেনাকে হেভি লেভেলের হিউমিলেট হতে। আসলে এই জারাজ 15 বছর ধরে ফ্রেডির কন্টাকে আটকে আছে। এখন কারণটা কি জানো? এই অ্যাক্টর ফ্রেডির সাথে কন্ট্রাক্ট করার পর গোপনে অন্য এক প্রোডাকশনের সাথে ডিল করেছিল, আর এই কারণেই সে আজ 15 বছর ধরে কোনো মুভিতেই চান্স পায় না। তো এইসব কথা শুনে আসমানের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে তারও হয়তো একই অবস্থা হতে চলেছে। কিন্তু অবাক করার মতন বিষয় হলো যে ফ্রেডি তাকে কারানের মুভির জন্য পারমিশন দিয়ে দেয়। এ তো মেঘ না চাইতেই জল। ফ্রেডি জানায় কোনো ব্যাপার না, তুমি কারানের মুভি করো, তাহলে তোমার ফেম আরো বাড়বে আর আমারও তাতে লাভ হবে। এই সব শুনে ফাইনালি তারা স্বস্তি নিঃশ্বাস নেয়। এরপর দেখা যায় সানিয়ার কাছে একটা লেম মার্কার অ্যাডের অফার আসলে আসমান অনেক টাকা পাওয়া সত্ত্বেও সেটা নাকচ করে দেয়, কেননা এই অ্যাড ছিল হস্তশিল্পে ব্যবহার করার এক লোশন নিয়ে। বুঝতেই পারছো কি এক অবস্থা। তবে বাড়ি ফিরেই আসমান একটা দুঃসংবাদ পায়। সে জানতে পারে যে তার বাবার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে এখন অনেক টাকা লাগবে তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য। ফলে এই মুহূর্তে এত টাকার ব্যবস্থা কেবল সে লোশন অ্যাডই করতে পারে। তাই সে নিজের লাজ লজ্জা বিসর্জন দিয়ে সেই অ্যাড করতে বাধ্য হয়। এরপর আসমান চলে যায় ধার্মা প্রোডাকশনে কারানের মুভির বিষয়ে কথা বলতে। তবে এখানে এসে সে দেখতে পায় যে নেপোকিট কারিশমা এই মুভিতে তার অপোজিটে কাজ করবে, যার ফলে কি আর করা, ফিল্ম করতে গেলে মাঝে মাঝে শত্রুর সাথেও হাত মেলাতে হবে। তবে কারানের ডিরেকশনের জন্য তাদের মধ্যেকার সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করে, কিন্তু সেটা আরো পজিটিভ হয় যখন বাইরে পাপারাজিরা কারিশমাকে প্লাস্টিক বলে টিজ করতে থাকে। এমন অপমানের কথা শুনে আসমান সেই পাপারাজিকেও তার অকাত বুঝিয়ে দিলে কারিশমা তার প্রতি বেশ ইমপ্রেসড হয়ে পড়ে। তবে এখানে কারিশমার বয়ফ্রেন্ড তাকে হেল্প করতে না এলে সে বুঝতে পারে যে এই ছেলেটা জাস্ট একটা ললি বয়, আসল পুরুষ তো আসমানি।
ঠিক সেভাবেই আসমান ওই লোশনের অ্যাডটাও শুট করে ফেলে। সেদিন সেট থেকে বের হয়ে তারা দেখতে পায় রাজমৌলি আর আমির খান কি একটা নিয়ে যেন হেভি ডিসকাশন করছে। আসমান তো ভাবে এই বস পাবলিকরা হয়তো কোনো বিগ বাজারের সিনেমা নিয়ে কথা বলছে, কিন্তু এরা আদতে কথা বলছিল ইডলি ভালো নাকি ভাড়া পাও ভালো এইসব নিয়ে। যাই হোক, এরপর ভ্যানিটি ভ্যানে আসার পর সানিয়া তার হাতে ক্যাশ টাকা তুলে দেয় ওই অ্যাডের জন্য। এদিকে আফতার চাচা আবার নিজের গান রেকর্ড করে সেটা সবাইকে শোনাতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় ব্যাড বয় বাদশা। আসলে বাদশাও এখন আসমানের বিগেস্ট ফ্যান। তো এখানে এসে বাদশা যখন চাচার এমন 50 দশকের গান শোনে তখন সে বলে ওঠে, ভাই তোমরা কি সব ভ্যাম্পায়ারের গান শোনো, আমার কান দিয়ে তো রক্ত বের হয়ে যাচ্ছে। এখন এমন কথা শুনে আফতার চাচা না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে, তবে মনের দুঃখে সে ওই গানের পেনড্রাইভটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ঘটে অন্য কাহিনী। আজয় যখন জানতে পারে যে তার মেয়ের ডেবু ফিল্মে আসমানের মতো একটা আউটসাইডারকে নেওয়া হচ্ছে, তখন সে কারণকে এটা করতে না করে দেয়। তবে সে অনেক বোঝানোর ট্রাই করলেও কারণ জানায় যে এটা আমার ফিল্ম, তাই আমি জানি কাকে দিয়ে কি করতে হবে। এখানে আজয়কে কেন যেন অনেক বেশি এই বিষয়টা নিয়ে সিরিয়াস হচ্ছিল। আজয়ের একটা ছেলেও আছে, নাম সৌমিক। বাইরে ভাই, এই পোলা যে এতটাই ইরিটেটিং একটা ক্যারেক্টার, যারা সিরিজটা দেখেছো তারা খুব ভালো করে রিলেট করতে পারবে। মানে এক কথায় সে হচ্ছে বড়লোক বাপের বকে যাওয়া পুত্র সন্তান। মানে আমার লিটারেলি মনে হচ্ছিল যে স্ক্রিনের ভিতরে যে এরে যদি 2টা থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার মনটা পুরো শান্ত হয়ে যেত। যাই হোক, এরপরে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা শুরু করে, কেননা আজ অজয় তালোয়ার পেতে যাচ্ছে পদ্মভূষণ। সেই উপলক্ষে এয়ারপোর্টে পৌঁছালে কারিশমার সাথে দেখা হয়ে যায় আসমানের। আসলে আসমানও দিল্লি যাচ্ছে তার বাবার চিকিৎসার জন্য। তার বাবার এমন সিচুয়েশন শুনে কারিশমা জানায় যে যদি প্রয়োজন হয় তাহলে তাকে যেন কোনো সংকোচ ছাড়াই সে বলে। ঠিক এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর আসমান দিল্লিতে এলে সে তার মায়ের হাতে টাকাটা তুলে দেয়, যা দেখে তার মাও স্বস্তির নিঃশ্বাস নেয়। তখন সে তার বাবার সাথে বাইরে হাঁটতে এলে তার কাছে কল আসে ফ্রেডি সোডাওয়ালার। ফ্রেডি তাকে দ্রুত মুম্বাই এসে দেখা করতে বলে একটা বিশেষ কারণে, যার কারণে আসমানও পরের ফ্লাইটে আবারও ফ্রেডির কাছে চলে আসে। তবে এখানে দেখা যায় ফ্রেডি এক প্রোডাকশন ডিজাইনারকে হেভি তুলোধনা করছে তার মনের মতন কাজ না করার জন্য। এখন এই ডিজাইনারও কম যায় না, যার কারণে সেও আঙ্গুল তুলে তার সাথে কথা বলতে থাকে। এই সব কিছু দেখে ফ্রেডির প্রচন্ড রাগে তার পেটে একটা লাথি মেরে দেয়। এখন এই দৃশ্য দেখে তো আসমানের চোখ পুরোই কপালে। আরে, একজন মেয়ের গায়ে কেউ এভাবে আঘাত করতে পারে, তাও আবার ফ্রেডির মতো লোক। তখন সেও বুঝে যায় যে এই ফ্রেডি তার কাজের জন্য কতটা নিচে নামতে পারে। এর জন্য আসমানও নিজেকে এবার শক্ত করে নেয় আর জানিয়ে দেয় যে একজন মেয়ের গায়ে এভাবে আঘাত করার পর সে তার ফিল্ম করবে না। এমন কথা শুনে ফ্রেডি তাকে হুমকি দিতে চাইলে আসমান সবার সামনে তাকে হেব্বি কেলানি দেয়। এই সব দেখে তো ফ্রেডির নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। আরে, যাকে সেই স্টার বানালো সেই কিনা এখন তার গায়ে হাত তুলছে। তাই তো ফ্রেডি ওপেনলি জানিয়ে দেয় যে তোর ক্যারিয়ার শেষ না করা পর্যন্ত আমি দম নেব না। আর ঠিক এমনই একটা মুহূর্ত দিয়ে শেষ হয় সেকেন্ড এপিসোড। তো বুঝতেই পারছো আসমান অলরেডি এই ব্যাড বলিউডের খপ্পরে বাজেভাবে ফেসে গেছে। এখন সে কিভাবে এর থেকে রক্ষা পাবে তা জানতে শুরু হয় থার্ড এপিসোড। থার্ড এপিসোডের শুরুতে দেখা যায় সানিয়া এবার ধুয়ে দিচ্ছে আসমানকে, কেননা সে এখনো কারণ জোহারকে এটাও জানায়নি যে সে ইতিমধ্যে ফ্রেডির 3টা মুভি সাইন করেছে। এদিকে কারণ তার মুভির ওয়ার্কশপের জন্য তাদের গোয়ায় নিয়ে আসে। এখানে তাদের মুভির রিহার্সেল ও বিভিন্ন কোর্স করানো হবে গ্রুমিং এর জন্য। তো সেই অনুসারে আসমান আর কারিশমা প্রথমেই শুরু করে রোমান্স ও ইন্টিমেসি সিন করার গ্রুমিং। আর তাদের ইনস্ট্রাক্টরকে জানো, দ্য ওয়ান অ্যান্ড অনলি লাভার বয় ইমরান হাশমি। আসলে এই ইন্টিমেসিতে তো ইমরান হাশমি একদম পিএইচডি করা জিনিস। তবে এখানে নিজের আইডলকে দেখে তো পারভেজ একদমই কাঁপাকাঁপি শুরু করে দেয়। তার কাছে এই সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। অন্যদিকে আফতার চাচা মনের দুঃখে সমুদ্রের পাড়ে বসে রয়েছে, কারণ তার সারা জীবনের স্বপ্ন ছিল একজন প্লেব্যাক আর্টিস্ট হওয়ার, কিন্তু কোনোদিনও সে তার মূল্যায়নটা পেল না। ঠিক এই সময় সেখানে এসে হাজির হয় ওই ফ্লপ হিরো জারাস সাক্সেনা। সে চাচাকে মোটিভেট করার নামে আর ডিমোটিভেট করতে থাকে। তবে এখানে ঘটে যায় অন্য কাহিনী। আফতার হঠাৎ একটা ডিজে গান শুনে থমকে দাঁড়ায়। এখানে মিউজিক অন্য কারোর হলেও এই ভোকাল ও টিউনটা তো তার রেকর্ড করা সেই গানের। মানে কেউ একজন তার গান চুরি করে নিয়ে সেটাকে রিমিক্স করে ইউটিউবে ছেড়ে দিয়েছে। আর এদিকে সেই গানটা এতটাই পপুলার হয়ে গেছে যে পুরো ইন্ডিয়াতে ট্রেন্ড নাম্বার 1-এ চলে এসেছে। তো সেই জায়গার কিছু ছেলে পেলে আফতারকে খিস্তি পার্ট করলে যারা এসে তাকে বাঁচিয়ে নেয়।
যার ফলে তাদের মধ্যে এবার একটা ভালো বন্ধুত্ব হয়ে পড়ে। এরপর এই কাহিনীর রহস্য উন্মোচন করতে গেলে আফতার জানতে পারে যে সেদিনের ফেলে যাওয়া সেই পেনড্রাইভ নিয়ে সানিয়াই সেই গানটা তার রুমমেট ডিজে অ্যাডামকে দিয়ে মিক্সিং করিয়েছে। সেই সাথে সাথে সে এই গানের থেকে আয় করার টাকার একটা চেক তার হাতে তুলে দেয়। এখন নিজের লাইফের প্রথম সাকসেস যে এভাবে আসবে আফতার তা কল্পনাও করতে পারেনি। এখানে সানিয়া জানায় যে এখন থেকে অ্যাডাম ও চাচা যেন একসাথে কোলাপ করে, যদিও অ্যাডাম কিংবা আভাতার কেউই চাইছিল না একসাথে কাজ করতে, কারণ একজন মোটু আর একজন পাতলু। তবে তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে একজন ডিজে আর একজন ক্লাসিক আর্টিস্ট। তো সে যাই হোক, এদিকে ইমরান হাশমি তাদের ইন্টিমেসি নিয়ে ট্রেনিং শুরু করে দেয়। তবে প্রতিবারই দুজনে তার পরীক্ষায় ডাব্বা মারতে শুরু করে। এই সব কিছু দেখে ইমরান হাশমির মেজাজ পুরোই চড়া হয়ে যেতে থাকে। অন্যদিকে অজয় তালওয়ার যখন জানতে পারে যে তার মেয়ের এই ফিল্মটা হতে যাচ্ছে অনেকখানি রোমান্টিক অ্যাডাল্ট ফিল্ম, তখন তার মাথা তো আরো নষ্ট হয়ে যায়। এর উপরে হাশমি তাদেরকে ট্রেনিং করাচ্ছে শুনে তো অজয় তালওয়ার মাটিতে পুঁতে যেতে শুরু করে। একটাই মাত্র মেয়ে, তার উপরে প্রথম মুভিতে এমন খোলামেলা ক্যারেক্টার। এর চেয়েও বড় কথা হলো এক আউটসাইডার কিনা তার মেয়ের প্রথম ফিল্ম করবে। না, সে কিছুতেই এটা নিতে পারছে না, তাই তাকে যে করেই হোক অন্য কোনো পথ বের করতে হবে। এদিকে প্রাণপণ খেটেও তারা দুজনে নিজেদের মধ্যে ঠিক একটা অ্যাডজাস্ট করতে পারছিল না দেখে ইমরান হাশমি নেপোকিট বলে কারিশমাকে কাঁদিয়ে ছাড়ে। তবে ফাইনালি শেষ মুহূর্তে এসে আসমানের কেয়ার ও তার প্রতি ডেডিকেশন দেখে কারিশমা বুঝতে পারে যে আসমান ইতিমধ্যে তার প্রেমে পড়তে শুরু করেছে। আসলে কারিশমাও মনে মনে আসমানকে ভালোবেসে নিয়েছে। তাই তো তাদের মধ্যে যেই না একটু রোমান্টিক কিছু হতে যাবে অমনি লাভার বয় এসে জানায় যে তার কাজ শেষ, কেননা সে এক্স্যাক্টলি এই ফিল্ডটাই তাদের মধ্যে ক্রিয়েট করতে চেয়েছিল। তো ফাইনালি তো তারা এই পরীক্ষায় পাশ হয়ে গেল, এবার তাদের ফেরার পালা। তবে যাবার দিন আসমান জানতে পারে যে ফ্রেডি এক বিশাল লয়ার হায়ার করেছে তাকে শেষ করার জন্য। এমন অবস্থায় আসমানের টেনশন দেখে কারিশমা কাহিনী জানতে চাইলে সে সবকিছু খুলে বলে। এই কথা শুনে কারিশমা কল দেয় কারণকে আর বলে আসমানকে এই ক্যাচাল থেকে যেন সে উদ্ধার করে। বুঝতেই পারছো কারিশমার কলের যে পাওয়ার পাবে সেটা আউটসাইডার হয়ে আসমান সারা জীবনও পাবে না। তো ব্যাপারটা সর্টিং মনে হলেও এবার যেটা ঘটে সেটা ছিল পুরোই শকিং। তারা যখন একসাথে লাঞ্চ করছিল তখন একটা ফিশ বোন আসমানের গলায় আটকে তার চোকিং শুরু হয়। আসমান তাকে সে চোকিং থেকে বাঁচিয়ে নেয় তো ঠিকই, কিন্তু এই দৃশ্য এক পাপারাজ্জি ভিডিও করে তা অনলাইনে ভাইরাল করে দেয়, যার ফলে সেদিন কারিশমার বয়ফ্রেন্ড তার বাড়িতে ডিনার করতে এসে এই পুরো নিউজ দেখে প্রচন্ড শকড হয়ে পড়ে। নিজের চোখের সামনে তার গার্লফ্রেন্ডকে এভাবে কেউ কিছু করছে দেখে সে তো পুরোই কান্না শুরু করে দেয়। এখানে অজয় তাদেরকে অনেক বোঝাতে থাকে যে মিডিয়া সবসময় এমন রিহার্সেলগুলোকে নেগেটিভলি দেখায়, কিন্তু তারা তো কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে অজয় নিজেও এখন ভাবছে যে হয়তো সে গ্রুমিং করতে গিয়ে তাদের মধ্যে কোনো একটা রিলেশন শুরু হয়ে গেছে। তাই তো কারিশমা বাড়ি ফিরে এলে তাকে এই বিষয় নিয়ে তারা খুব খারাপভাবে ট্রিট করতে থাকে। এখানে কারিশমা সত্যটা জানিয়ে বলে যে আসমান তোমার মেয়ের জীবন বাঁচিয়েছে আর তোমরা কিনা আমাকে অবিশ্বাস করছো। এই সব কিছুতে কারিশমা ভীষণ আপসেট হয়ে পড়ে। আসলে সেলিব্রিটি লাইফ অতটা সহজ নয়, কেননা সবাই একটা তিলকে তাল বানাতে পারলেই তো খালি ভিউজ আর টাকা। যাই হোক, অন্যদিকে আসমান চলে যায় কারণের কাছে, কারণ কারিশমা তাকে বলেছিল যে তার সাথে দেখা করলে তার সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় কারণ ইতিমধ্যে রেগে পুরো ফায়ার হয়ে আছে, আর সে সাফ জানিয়ে দেয় যে যদি তুই ফ্রেডির সাথে সমস্যা 24 ঘন্টার মধ্যে শেষ না করিস তাহলে আমার সিনেমা থেকে তুই আউট। আর যাবার সময় সে একটাই কথা বলে, ডোন্ট মেস উইথ মুভি মাফিয়া। তার মানে তো বুঝতেই পারছো মুভি মাফিয়ারা কিভাবে কাজ করে। তলে তলে কেউ কারো সমস্যার জন্য নিজেকে বিসর্জন দেয় না। তো ফাইনালি সানিয়া জানায় কেবল ফ্রেডি পারবে তোমাকে বাঁচাতে, অন্যথায় এই কেস জেতা ইম্পসিবল। ঠিক এই কথা শুনেই পারভেজের কি যেন একটা মনে হয় আর সে দ্রুত বেরিয়ে পড়ে। ঠিক এখানেই আমরা দেখতে পাই ফ্রেডি এক স্পা সেন্টারে গিয়ে যখন বডি মাসাজ নিচ্ছিল ঠিক তখনই গফুর ভাইয়ের লোকেরা এসে সেখানে হাজির হয়। এরপর তো উদাম কেলানি দিয়ে তার সামনে একটা কাগজ রেখে তাতে সাইন করতে বলে। আসলে পারভেজ এই সমস্যার জন্য সরাসরি গফুর ভাইয়ের মাফিয়া লিঙ্কের সাহায্য নিল, যাতে করে ফ্রেডির কাছ থেকে জোর করে এই কন্ট্রাক্টটা বাতিল করাতে পারে। এই সব কিছু ফ্রেডি দেখে বুঝতে পারে যে আসমানের লিঙ্ক একদম ডনদের সাথে, তাই সে বাধ্য হয় ওই কন্ট্রাক্টে সাইন করতে। তবে এই একটা জিনিস যে কি লেভেলের ভয়ঙ্কর ইফেক্ট তার লাইফে ফেলতে যাচ্ছে তা হয়তো পারভেজ বা আসমান নিজেরাও জানে না। এরপর ফ্রেডি আর কোনো উপায় না পেরে সরাসরি অজয়ের কাছে চলে আসে। এখানে এসে সে তার মুভি সাইলাব 2-তে অভিনয় করার জন্য এক প্রকার ভিক্ষা চাইতে থাকে। তবে এখানে অজয় তালওয়ারও চালে এক কড়া চাল।
সে কোনোভাবেই চায় না যে কারিশমা আর আসমান একসাথে এই মুভি করুক। তাই সে বলে দেয় যে যদি আসমান কারানের ফিল্ম করে তাহলে সে সাইলাপচু করবে না। তার মানে তো বুঝতেই পারছো, এখন থেকে এই কাহিনী আরো গিট্টু লেগে গেল। অজয় চায় না তার মেয়ে আসমানের সাথে সিনেমা করুক, আর ফ্রেডিও এখন আসমানের পিওর শত্রু। তাহলে নেক্সট কি হতে চলেছে চলো তা জানতে শুরু করি চতুর্থ এপিসোড। এই এপিসোডে শুরু হয় এক বিশাল ধামাকা দিয়ে। এখানেই আমরা স্ক্রিনে প্রথম দেখতে পাই ইন্ডিয়ার বিগেস্ট মাফিয়া ডন গাফুর ভাইকে। গাফুর ভাই দুবাই থেকে ইন্ডিয়ায় বেড়াতে এসেছে এক বিশেষ উদ্দেশ্যে, আর তার এলাকার মানুষ তো গাফুর ভাইকে পেয়ে পুরোই চিল, কেননা এই বড় ভাই তাদের জন্য লিটারেলি গোল্ডের কয়েন নিয়ে এসেছে, মানে মাফিয়া বলে কথা। যাই হোক, এদিকে আসমানরা যখন টেনশনে শেষ হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় পারভেজ তার হাতে তুলে দেয় সেই জোর করে আনা সাইনিং পেপার, যা দেখে আসমানদের তো খুশি আর ধরে না। যাই হোক, ফাইনালি তাদের সব ঝামেলা মিটে গেল। কিন্তু এই ব্যাটা তো আর জানে না যে পারভেজ কোন স্টাইলে সব করেছে। এদিকে ফ্রেডি সোডাওয়ালা ইতিমধ্যে তার অফিস গুটিয়ে ফেলতে বাধ্য হয়। সেখানে তার ইনভেস্টর এসে তার ডেস্ক খালি করতে বললেও সে তার ঘাড় ধরে বের করে দেয়, কেননা এখনো তার হাতে 3 দিন বাকি আছে ডিল অনুসারে। তবে ফ্রেডি তার লাইফের সবচেয়ে বাজে সময় পার করছে এখন। সে ইতিমধ্যে তার পিয়ে জোজোবয়কেও জানিয়ে দেয় যে আজ থেকে সে মুক্ত স্বাধীন। এই সব শুনে জোজোবয় তো বাথরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তবে সেখানেই সেই পানতি যারা সাকসেনা এসে জানতে চাইছে এই কোম্পানি বন্ধ হওয়ার আসল কারণ কি। এরপর সব কাহিনী শুনে তো এই বেটা আবার অন্য ধান্দা শুরু করে। তবে আরেকদিকে কারণ জোয়ার ইতিমধ্যে আফতার আর অ্যাডামের গান শুনে বেশ ইমপ্রেস হয়ে পড়ে, তাই তাদের ডাক পড়ে তার মুভির মিউজিকের জন্য। এমন খুশির সংবাদে সবাই তো হেব্বি খুশি, কারণ পরন্ত সময় হলেও ফাইনালি আফতার তার পটেনশিয়ালিটিটাকে কাজে লাগাতে পেরেছে। আসলে কার ভাগ্য যে কখন খুলে যায় তা প্রেডিক্ট করা সত্যিই কঠিন। এভাবেই দিন পার হতে থাকলে একদিন আসমান কারিশমাদের বাড়িতে আসে তাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু তাদের এমন ক্লোজ ভাব অজয় দেখে ফেলায় সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাদেরকে এত কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এর জন্য সে তাদেরকে অফার দেয় বাইরে না গিয়ে তোমরা তো বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। এখন এত বড় মেগা স্টারের কথা তো আর ফেলা যায় না, তাই সেদিন বাধ্য হয়ে তার বাপের সামনে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু অজয় যখন মুভির স্ক্রিপ্ট হাতে পায় তখন তো তার চোখ পুরো লাল হয়ে যায়, কেননা এই মুভিতে এত অ্যাডাল্ট সিন ছিল যে যা বাপ হয়ে দেখা খুবই কষ্টকর ব্যাপার। তাই তাদের সামনে কিছু বলতে না পারলেও সে কারানের সাথে সরাসরি দেখা করে জানায়, ভাই এসব করিস না, আমার মেয়ে বলে কথা। কিন্তু কারানের সে একই কথা, আমার কাছে অডিয়েন্সের রিয়াকশনই সবচেয়ে বড় পাওয়া। তো বুঝতে পারছো, এক বাপ হয়ে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুভি থেকে তার মেয়েকে উদ্ধার করার জন্য। এদিকে পরের দিন ছিল কারিশমার জন্মদিন, তাই সে আসমান ও পারভেজকে ইনভাইট করে এক জমকালো পার্টিতে। এই পার্টিটা এতটাই ক্রেজি ছিল যে পারভেজের যেন সব খায়েশ মিটে যায়। আর এখানেই আমরা দেখতে পাই আমাদের সাল্লু ভাইকে। তবে তার পার্টি পছন্দ না হলেও সে হাসি হাসি মুখ নিয়ে সেখান থেকে বিদায় নেয়। যাই হোক, পার্টিতে আসমান কারিশমার জন্য অনেক সুন্দর একটা নেকলেস গিফট হিসাবে নিয়ে এসে তাকে পরিয়ে দেয়। এই সব কিছু দূর থেকে তার ভাব দেখতে পেয়ে আরো যেন বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে পারে না সরাসরি কিছু বলতে, আবার পারছে না এদের দুজনের রঙ্গ তামাশা দেখতে। তবে এবার ঘটে যায় এক বড় রকমের টুইস্ট। এখানে দেখা যায় কারিশমার সেই বড়লোক বয়ফ্রেন্ড পার্টির মধ্যেই তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে। এখন এমন এক পরিবেশে কারিশমা তো পুরোই ফেসে যায়। সে তো ভালোবাসে আসমানকে, কিন্তু এমন সিচুয়েশনে সে যদি সামিরকে রিজেক্ট করে দেয় তাহলে তার পুরো পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। অন্যদিকে আসমানও এই সব কিছু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। শেষ পর্যন্ত কারিশমা বাধ্য হয় তার মনের বিরুদ্ধে গিয়ে সামিরের প্রপোজাল একসেপ্ট করে নিতে। তবে তোমাদের জানিয়ে রাখি যে এই সব কিছুই ছিল অজয় তালওয়ারের মাস্টার প্ল্যান, কারণ সে চাইছিল যে করেই হোক তার মেয়েকে এর সাথে এঙ্গেজ করিয়ে দিয়ে সে যেন আসমানকে তার লাইফ থেকে দূরে সরাতে পারে। মানে চিন্তা করো, মেয়ের সুখের কথা চিন্তা করে সে তার লাইফটাকেই বরবাদ করে দিচ্ছে। তো এই সব কিছুতে আসমানের পুরো মনটাই ভেঙে যায়। সে ভুলভাবে বুঝতে পারে যে এইসব রোগীন দুনিয়ায় আসলে ভালোবাসা টালোবাসা বলে কিচ্ছু নেই, কেননা স্টার কিডরাই জন্ম নেয় বড়লোক পোলাদের জন্য। এদিকে মনের দুঃখে আসমানকে নিয়ে সবাই যখন একটা ড্রিঙ্কস পার্টির আয়োজন করে তখন আফতার তার সদ্য তৈরি হওয়া বন্ধু জারাজকে ইনভাইট করে নেয়। তবে জারাজ তাকে কল করতেই যাচ্ছিল, কেননা সে ইতিমধ্যে জানতে পেরে গেছে যে আসমানকে মুভি থেকে বাদ দেওয়ার জন্য কেবল ফ্রেডি নয় বরং কারিশমার বাবাও জড়িত।
এদিকে কারিশমাও তার বাবার সব চাল বুঝতে পেরে তাকে চার্জ শুরু করে। অন্যদিকে মনের দুঃখে সবাই যখন ড্রিঙ্কস করতে ব্যস্ত, তখন দেখা যায় আসমানের সাথে সেখানে কিছু লোকাল গুন্ডাদের ঝামেলা শুরু হয়ে যায়, যার ফলে আসমান হিরোদের মতন তাদের হেব্বি চালাতে থাকে। কিন্তু এক সময় দেখা যায় যে এই গুন্ডা বাহিনীও কম যায় না, আর আসমানও বেশ ফাপড়ে পড়ে যায়। তবে ঠিক সেই সময় সেখানে আবারও হাজির হয়ে যায় গাফুর ভাইয়ের সাঙ্গপাঙ্গরা। অ্যান্ড গেস হোয়াট, সবাই তো তাদের দেখে ভয়ে বাবা গো মা গো বলে সেখান থেকে পালিয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে, গফুর ভাইয়ের এমন কৃপা করার আসল কাহিনী কি? আসলে গফুর ভাই কি চায়? ঠিক এর জবাব মিলে যায় একটু পরেই। এখানেই আমরা জানতে পারি যে গফুর ভাই নাকি আসমানের বিগেস্ট ফ্যান, তাই সে দুবাই থেকে চলে এসেছে তার সাথে দেখা করার জন্য। তো এখন আসমানকে তার সাথে দেখা করতে যেতে হবে। এই সব শুনে তো আসমানের গলা মোটামুটি শুকিয়ে যায়। তার মাথায় আরো বেশি বাজ পড়ে যখন সে জানতে পারে যে ওই কন্ট্রাক্টটা গফুর ভাইয়ের প্যাদানি খেয়ে ফ্রেডি সাইন করেছিল। এই কথা এতদিন পারভেজ তার কাছে লুকিয়েছে দেখে সে পুরো থ বনে যায়। আরে ভাই, জেল হলেও তো ঠিক ছিল, কিন্তু একবার এই আন্ডারওয়ার্ল্ডের লিঙ্ক যদি কেউ জেনে যায় তাহলে আজীবনের জন্য তার ক্যারিয়ার এখানেই শেষ। এর জন্য সে পারভেজের উপরে প্রচুর ক্ষেপে যায়। ঠিক সেই সময় কারিশমা তাকে কল দিয়ে আসমান তাদেরকে না করে দিয়ে বাইরে বেরিয়ে যায়। এখানে কারিশমা তাকে তার ফিলিংসের কথা বলতেই যাবে, ঠিক সেই সময় গফুর ভাইয়ের গ্যাং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে সেই দৃশ্য আবার জারাজ দেখে ফেলে তাদের পিছু নিতে থাকে। ঠিক এই জায়গাতেই শেষ হয় চতুর্থ এপিসোড। পঞ্চম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আসমানকে নিয়ে আসা হয়েছে গফুর ভাইয়ের গোপন ডেরায়। তবে এখানে ওই বেটা জারাজও ফলো করতে করতে এসে পড়ে। এখানে গফুর ভাই আসমানকে এমন এক প্রস্তাব দেয় যাতে আসমানের পা থেকে মাটি সরে যায়। গাফুর সরাসরি তাকে জানায় যে তার মেয়েকে নাকি আসমানকে বিয়ে করতে হবে, মানে এক ডনের মেয়েকে এখন জোর করে আসমানের সাথে বিয়ে দেওয়া হবে। চিন্তা করা যায়। কিন্তু পরক্ষণেই সে মেয়ে বলে ওঠে, আমার বাবা আপনার সাথে প্র্যাঙ্ক করছে। আসলে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আমার লেখা স্ক্রিপ্টটা দেখার জন্য। আমার অনেক দিনের শখ আমি একটা মুভি বানাবো, তাই আপনি স্ক্রিপ্টটা পড়ে যদি রাজি থাকেন তাহলেই কেবল আপনি মুভিটা করবেন। এই সব কথা শুনে তো ফাইনালি আসমানের কলিজা ঠান্ডা হয়। কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সেই জারাজ সাক্সেনা। আসমানের সাথে একজন মাফিয়ার এমন দহরম মহরম দেখে সে সেটার ভিডিও করে নেয়। আর এটা দিয়ে যে সে কত দূর পর্যন্ত যেতে পারে তা তো ভালো করেই জানো। এদিকে পারভেজের এমন নির্বুদ্ধিতার জন্য সানিয়া থেকে শুরু করে সবাই তার উপরে ক্ষোভ ঝাড়তে থাকে। তবে পারভেজ জানায় তার হাতে আর কোনো অপশন ছিল না প্রিয় বন্ধুকে বাঁচানোর, তাই সে যা করেছে মন থেকে ভালোবেসে করেছে। অন্যদিকে আবার কারিশমার রাত থেকে আসমানের কোনো খোঁজ পাচ্ছিল না। আসলে সেই রাতে আসমানের ফোনটা পড়ে গিয়ে হারিয়ে যায়। সে যে তাকে আই লাভ ইউ বলেছিল এটা পর্যন্ত আসমান এখনো জানে না। তো সে যাই হোক, ফাইনালি জারাজ এসে হাজির হয় ফ্রেডির অফিসে। আর এবার ওই ভিডিও দেখিয়ে বলে যে তোমার জন্য আমার একটা ডিল আছে, আমাকে 51% সোডাওয়ালা কোম্পানির মালিক বানিয়ে দাও, আমি তোমাকে এই ভিডিও দেব। কিন্তু ফ্রেডি এই জিলেও রাজি হয়ে যায়, কেননা এই ক্লিপ একবার কারান পেলে সে লাথি দিয়ে আসমানকে বের করে দেবে, আর আজাই তালোয়ারও তার ফিল্ম করতে রাজি হয়ে যাবে। তার মানে ফাইনালি সে তার কোম্পানিকে বাঁচাতে পারবে। তো এইসব প্ল্যানিং করে সে ওই ডিল করে নেয়, আর পরের দিন আজাইকে এই ক্লিপ দেখিয়ে তাকেও মুভিতে সাইনিং করে ফেলে। মুহূর্তে সেই ভিডিও যখন কারান দেখে নেয় তখন সাথে সাথে সে আসমানকে এই মুভি থেকে বাদ দিয়ে দেয়। তার মানে ফাইনালি আজাই আর ফ্রেডির সব প্ল্যান সাকসেস হয়ে গেল। এদিকে এই নিউজ পাওয়ার সাথে সাথে কারিশমা তার বাবাকে চার্জ করে প্রশ্ন করে যে সে এর সাথে জড়িত কিনা, কিন্তু আজাই মিথ্যা দিব্যি কেটে জানায় যে না, সে জানেই না কেন কারান তাকে বাদ দিয়েছে। ভাইরে ভাই, এই বলিউডের অ্যাক্টররাও নিজেদের লাইফে প্রতিদিন অ্যাক্টিং করে চলে। এদিকে পারভেজও কোন রকম সলিটরি বলে আবারও আসমানের সাথে রিলেট হওয়ার চেষ্টা চালায়। এছাড়াও আসমান ইতিমধ্যে কারিশমার বিয়োগে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, তাই পারভেজের প্ররোচনায় সে অন্য এক মেয়ের সাথে ডেট করে কারিশমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে আবার কারিশমা অনেক মেসেজ দেওয়ার পরেও যখন কোনো রেসপন্স পায় না তখন তার বাড়ির দিকে সে রওনা হয়, কারণ কারান জোহার যে তাকে ফিল্ম থেকে বাদ দিয়ে দিয়েছে এটা তো সে এখনো জানে না। কিন্তু তার বাড়ির সামনে এসেই ওই র্যান্ডম মেয়ের সাথে এমন টুকুটুকু দেখে কারিশমার হৃদয় ভেঙে যায়। তাই সে সোজা বাড়ি এসে তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে সামিরকে বিয়ে করতে রাজি আছে। বেচারা আহাম ছালা বস্তা সব গেল একসাথে। ঠিক এর পরের দিন আসমানের বাড়িতে যেন বাজ পড়ে, কেননা ইতিমধ্যে ধার্মা প্রোডাকশন থেকে জানানো হয়েছে যে আসমানের সাথে কারানের ডিল ক্যান্সেল করে দিয়েছে।
কারণ হিসেবে আন্ডারওয়ার্ল্ডের সাথে তার কানেকশনের প্রুফ আছে বলে তারা জানায়। তবে তারা কথা দেয় যে এই নিউজ তারা মিডিয়াতে পাবলিশ করে আসমানের ক্যারিয়ার নষ্ট করবে না। এই সব শুনে তো আসমান কি করবে বুঝে উঠতে পারে না। তার উপর পারভেজ আবার পার্ট নিয়ে বলে যে এত সস্তা কথা, তারা আমি গফুর ভাইকে গিয়ে বলতেছি, দেখবি ওই কারণের বাচ্চা বাপ বাপ করে তোকে সিনেমায় নেবে। কিন্তু এবার আসমানের ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায় আর সে কোষে তাকে একটা চর মেরে বসে। আরে সে মাফিয়ার ক্যাচাল থেকে বাঁচতে আবারও মাফিয়ার কাছে যাবে, কিন্তু এই চর যেন পারভেজের হৃদয় একবারে ভেঙে চুরমার করে দেয়। এভাবে এক দারুণ ক্যারিয়ার, দারুণ ফ্রেন্ডশিপ সবকিছুই যেন ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। এদিকে এরপর আমরা দেখতে পাই আসমানের বাবা আবারও হসপিটালে ভর্তি হয়েছে, কারণ ইতিমধ্যে তার জন্য লিভার ডোনার পাওয়া গেছে, তাই তার লিভার ট্রান্সপ্লান্ট করা হবে। ঠিক সেই জায়গায় সবাইকে অবাক করে দিয়ে পারভেজও এসে উপস্থিত হয়, যার ফলে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পারভেজকে আসতে দেখে আসমানও আর নিজের রাগ পুষে রাখে না, ফলে তাদের মধ্যে আবারও বন্ডিং হয়ে যায়। তবে সেই অপারেশনে তার বাবা চলে যায় না ফেরার দেশে। বাবার এমন মৃত্যুতে আসমান প্রচন্ড ভেঙে পড়ে। তার চেয়েও বড় কথা হলো সে তার বাবাকে মিথ্যা বলেছিল যে কারানের মুভি শুটিং কয়েকদিন পরে হবে, কিন্তু সে জেনেও যেতে পারলো না যে তার ছেলে ইতিমধ্যে ছবি থেকে বাদ পড়ে গেছে। তবে এত কিছুর মাঝেও আসমান ফিল্মফেস্ট অ্যাওয়ার্ডে তার প্রথম মুভির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে নমিনেশন পায়, কিন্তু বাবার বিয়োগে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিছুতে যেতে না চাইলেও তার মা জানায় অন্তত তার বাবার জন্য হলেও সে যেন যায়। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় পঞ্চম এপিসোড। এবার 6th এপিসোডের শুরুতে ঘটে এক কড়া টুইস্ট। কারিশমা তার বাবার আইপ্যাড ঘাঁটতে গিয়ে জেনে যায় সেই ভিডিওর কথা। এছাড়াও সে দেখতে পায় তার বাবা কারানকে এই ভিডিও পাঠিয়ে তাকে ছবিতে না নেওয়ার জন্য বলছে। তার মানে এইবার কারিশমা যে তার বাপের সাথে কি করবে তা তো বুঝতেই পারছো। এদিকে সেই ফিল্ম ফেস্ট শুরু হয়ে গেলে দেখা যায় সবাই সেখানে উপস্থিত হয়েছে। তবে ঠিক এই সময় তাদের ভ্যানিটি সিকিউরিটি এসে বলে আফতার স্যারের সাথে বাদশাহ দেখা করতে এসেছে, কিন্তু বাদশার নাম শুনেই তো চাচা পুরো ক্ষেপে গিয়ে তাকে টুট টুট বাদশা বলে গালি দিয়ে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু এখানে তার সাথে যে দেখা করতে এসেছিল সে হলো বলিউডের বাদশাহ শাহরুখ খান। বাইরে ভাই, শাহরুখ যখন শুনেছে এই 2 দিনের সিঙ্গার তাকে ঘান্টেকা বাদশাহ বলেছে, তখন তো সে এক প্রকার তাকে মারতেই যাবে, কিন্তু সেটা না করে সে তার প্লেলিস্ট থেকে আফতারের সব গান রিমুভ করে দেয়। মানে কি আর বলবো, বলিউডের বাদশার এরকম অপমান সত্যিই বিরল। যাই হোক, এভাবেই শুরু হয়ে যায় সেই ফিল্ম ফেস্টের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেখানে হোস্ট করতে আসে স্বয়ং বাদশাহ কিং খান। এবার আফতার চাচাও বুঝে যায় যে সে কোন বাদশাহ তার সাথে দেখা করতে এসেছিল। বেচারার চেহারা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে সে কি না বাসটা খেয়েছে। তো ফাইনালি বেস্ট অ্যাক্টর হিসেবে এই অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হয় আসমানের। সে তার প্রথম পুরস্কার তার বাবার জন্য উৎসর্গ করে। এদিকে কারিশমার সাথে ব্যাক স্টেজে তার দেখা হলে কারিশমা তাকে জানায় যে তার বাবাই এই সব কিছুর জন্য দায়ী। এখন এই সব খবর পেয়ে সে সোজা চলে যায় অজয় তালওয়ারের কাছে আর জানতে চায় সে কেন তার পিছে পড়ে আছে। জবে অজয় তাকে বলে, তুই মাফিয়াদের সাথে মজমাস্তি কর, তাতে আমার কোনো সমস্যা নেই, জাস্ট আমার পরিবারের কাছে ঘেসিস না। এভাবেই আরো সব পিঞ্চ কথা বলে অজয় তার অ্যাওয়ার্ড নিতে চলে যায়। কিন্তু আসমানের মাথায় তখন তার বাপের একটা কথাই ঘুরতে থাকে, জীবনে কারোর কাছে হার মানা যাবে না। তাই তো সে সবার সামনে মেগাস্টার অজয় তালওয়ারের উপরে তার প্রতিশোধ নিয়ে নেয়। এখন এত বড় স্টারের গায়ে হাত দেওয়ার জন্য পুরো ইন্ডাস্ট্রি তাকে ব্যান করা শুরু করে। বেটার সাহস দেখো, 2 দিনের অ্যাক্টরের কিনা এই স্পর্ধা। শুধু তাই নয়, তাকে পুলিশ অ্যারেস্ট করে জেলের মধ্যে পুরে দেয়। এদিকে সানিয়া বেইলের আপিল করলেও সেটাও রিজেক্ট হয়ে যায়। তবে এখানে ঘটে অবাক করা কাহিনী। অজয় তালওয়ার নিজেই পুলিশকে কল দিয়ে জানায় যে তারা যেন আসমানকে ছেড়ে দেয়। সে আসলে চায় না এমন একটা বিষয়ে একটা ছেলের ক্যারিয়ার নষ্ট হোক। অজয় তালওয়ারের এত দয়া হলো কেন তা তো বেশ সন্দেহজনক। এদিকে আবার এই সব কিছুর জন্য কারিশমা তার বাপের উপরেই ক্ষোভ ঝাড়তে থাকে, কিন্তু তার বাপ সাফ জানিয়ে দেয় যে সে যা করেছে তার পরিবারের ভালোর জন্য করেছে, কেননা কারিশমা জানে না যে আসমান আসলে কোন জিনিস। কিন্তু তারপরেও কারিশমা ন্যাকা কান্না করতে থাকলে অজয় তাকে বাংলা সিনেমার মতন ঘরে বন্দি করে রাখে। হাজার হলেও তারাও তো অ্যাক্টর মানুষ। যাই হোক, অন্যদিকে রাত পার না হতেই আসমান বেলে ছাড়া পেয়ে যায়। তবে বাড়ি ফেরার পথে কারিশমা তার বাবার ফোন থেকে কল দিয়ে তাকে জানায় যে তার বাবা তাকে আটকে রেখেছে।
তো বুঝতেই পারছো এখন হিরো চলে যাবে হিরোইনকে বাঁচাতে। ঠিক সেভাবেই সবাইকে নামিয়ে দিয়ে পারভেজ আর আসমান চলে যায় তাকে রেস্কিউ করতে। ইতিমধ্যে অজয়কে সাপোর্ট করার জন্য তার ফ্যানরা তার বাড়ির সামনে এসে জড়ো হয়েছে। হাজার হলো সুপারস্টারের অপমান বলে কথা। এখন এই সুযোগে পারভেজ তাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে আর আসমান সুযোগ বুঝে দেওয়াল টপকে চলে যায় কারিশমার কাছে। সে ব্যাক সাইডের জানলা দিয়ে ফাইনালি কারিশমার কাছে পৌঁছাতে সক্ষম হয়। তবে তারা একটু ক্লোজ হওয়ার আগেই অজয় টের পেয়ে যায় যে তার মেয়েকে এখানে নিতে কে চলে এসেছে। তাই দ্রুত সে তাদেরকে থামাতে উপরে চলে আসে। তবে এসেই দেখে যে ইতিমধ্যে আসমান তাকে সালাম ঠুকে তার মেয়েকে নিয়ে পগার পার হয়ে গেছে। ঠিক এমনই এক থ্রিল দিয়ে শেষ হয় 6 নম্বর এপিসোড। এখন এর শেষ এপিসোডে হয়তো এই পুরো খেলার শেষ আমরা জানতে পারবো। তো 7ম এপিসোডের শুরুতেই দেখা যায় আসমান ইতিমধ্যে কারিশমাকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছে বিয়ের জন্য। তাই সে তার মাকেও কোথায় বিয়ে করবে তার লোকেশন দিয়ে দেয় আসার জন্য। এদিকে কিভাবে যেন অজয় সেই লোকেশন পেয়ে তাদের এই বিয়ে ঠেকানোর জন্য পিঙ্ক ফারারি নিয়ে হাজির হয়ে যায়। সিরিজের এই কার চেজিংটা ছিল সেই লেভেলের ইন্টেন্স। একদিকে পারভেজ তার ভাঙাচোরা গাড়ি নিয়ে ছুটছে আর অন্যদিকে অজয় নিজের মেয়েকে বাঁচানোর জন্য লড়াই করছে। ভাইরে ভাই, সেই লেভেলের এক সিন ছিল এটা। কিন্তু এখানে ফাইনালি অনেক চেজিং করেও পারভেজের ড্রাইভিং এর সাথে অজয় পেরে ওঠে না। ফলে সুপারস্টারকে হারিয়ে তারা পৌঁছে যায় সেই লোকেশনে যেখানে আজ তাদের বিয়ে হবে। এই জায়গায় ইতিমধ্যে গাফুর ভাইয়ের টিমের একজন লয়ার আগে থেকেই সেট করে রাখা হয়েছিল। তো একদিকে তাদের বিয়ের কাগজপত্র প্রায় রেডি, আর দুজনে আবারও যখন নিজেদের মনের কথা শেয়ার করতে যাবে ঠিক তখনই আকাশ ভেঙে হাজির হয় অজয় তালোয়ার। মানে এই বাপ কোনোভাবে তার মেয়েকে এর সাথে বিয়ে হতেই দেবে না। তো আর কি, এবার শুরু হয়ে যায় হ্যান্ড টু হ্যান্ড ফাইট। হেভি পার্ট নিয়ে পারভেজ তাকে মারতে গেলে দেখা যায় অজয় তালোয়ার একাই দুজনকে রাম ধোলাই দিচ্ছে। এদিকে একটু সুযোগ পেয়ে কারিশমা ছুটে যায় ওই ম্যারেজ পেপারে সাইন করতে। মানে যে করেই হোক না কেন এদের বিয়ে করাই লাগবে। আর ওদিকে অজয় তালোয়ার জীবন থাকতেও এটা হতে দেবে না, তাই সে একাই লড়ে যায় তাদের বিরুদ্ধে। এভাবেই আফতার চাচা এলেও তাকেও ঠিক মতন গাড়ানি দেওয়া হয়। তো এভাবেই চলতে থাকে তাদের এই কমেডি সিন। তবে এবার আসমান তার ফাইটে ব্যাক করে। ততক্ষণে কারিশমা ইতিমধ্যে ফাইলে সাইন করে তার দিকে ছুড়ে মারে সেটা সাইন করার জন্য। এবার অজয় আর ফাইট না করেই কারিশমাকে নিয়ে চলে যেতে থাকে। তবে এখানে আসমান সবাইকে অবাক করে দিয়ে ওই পেপারে সাইন করে না, কেননা সে জানায় একটা ছোট্ট কাগজ কখনো বন্ধন টিকিয়ে রাখতে পারে না। তাই সে ওই কাগজ ছিঁড়ে ফেলে অজয়কে প্রশ্ন করে, আচ্ছা আমি আসলে বুঝতে পারছি না যে আপনি কেন এত আমাকে ঘৃণা করেন, কি করেছি আমি? এর কোনো উত্তর না দিয়ে অজয় সাফ জানিয়ে দেয়, আমার পরিবার থেকে তুই জাস্ট দূরে থাক। কিন্তু এতে আসমান জানায় যে সবকিছু দিয়ে হলেও সে কারিশমার সাথেই থাকবে। এই কথা শুনে এবার আর এক দফা থাপড়ানি খায় আসমান। তবে এবার সে একটা হাতুড়ি নিয়ে যেই না তাকে শেষ করতে যাবে ঠিক সেই সময় আমরা জানতে পারি এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। আসমানের মা নিতা চিৎকার করে বলে ওঠে, আসমান, অজয় হচ্ছে তোর আসল বাপ। ভাই রে ভাই, হোয়াট দ্য ফুচকা! বিশ্বাস করো এই টুইস্ট আর এই কাহিনী তোমাদের মতো আমি জীবনেও কল্পনাতেও আনতে পারিনি। তার মানে আসমান আর কারিশমা হলো বায়োলজিক্যাল আপন ভাই বোন। ও ভাই, মারো মুঝে মারো। এই কথা শুনে সবার রিয়াকশন কি হতে পারে জাস্ট একবার চিন্তা করো। এতদিন না জেনেই আপন ভাই বোন নিজেদের ভিতরে। থাক, এই বিষয়টা না ঘাটি। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন প্রথম থেকে অজয় তালোয়ার এদের দুজনকে একসাথে হতে দিচ্ছিল না। আসলে সাইলাব সিনেমায় অজয় আর নিতা একসাথে কাজ করেছিল, আর সেই সময় থেকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলে তার ফলস্বরূপ জন্ম নেয় আসমান। কিন্তু এই কথা নিতা তার স্বামীকে পর্যন্ত জানিয়েছিল না। এছাড়াও একদম প্রথম থেকেই নিতা তাদের ব্যাপারে সকল ইনফরমেশন অজয়কে দিয়ে যাচ্ছিল যাতে তাদের মধ্যে এমন কোনো কিছুই কখনো না ঘটে। তো কি আর বলবো, সিরিজের নাম কেন বাস্টার্ড অফ বলিউড রাখা হয়েছে তা তো এখন তোমরা বুঝতেই পারছো। এরপর আর কি, আসমান তার মায়ের উপরে একরাশ ঘৃণা প্রকাশ করে, আর কারিশমাও তার বাবাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না বলে জানিয়ে দেয়। এদিকে ফাইনালি আবারও তারা দুজনে একসাথে মিট করে, তবে এবার একজন বন্ধু ও ভাই বোন হিসেবে। তারা জানায় এখন থেকে একে অপরের পাশে তারা সবসময় থাকবে।
এদিকে আজাই ওর নিতা গোপনে এক জায়গায় গিয়ে দেখা করে, যদিও বা তারা ওয়াদা করেছিল যে তারা দুজনেই কখনো কারোর সামনে আর আসবে না, কিন্তু ভাগ্য তাদেরকে আবারও এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে। কিন্তু এখানে ফাইনালি দেখা যায় যে দূর থেকে সবকিছু জিজি বয় রেকর্ড করে নিচ্ছে। এরপর ফেডি এসে জানায়, চিন্তা করো না, এই ভিডিও ততক্ষণ পর্যন্ত সেভ যতক্ষণ না তুমি আমার ফ্লেম করছো। গোষ্ঠী মারো তোমার সাইল আপ টু, আমি একটা মেগা নিউ সিনেমা করতে যাচ্ছি। কেবল তুমি নয়, নিতা, আসমান আর কারিশমাও থাকবে এতে। আর মুভির নাম হবে দ্য বাস্টার্ড অফ বলিউড। তার মানে তাদের জীবনের কাহিনী নিয়ে ফ্রেডি নতুন মুভি বানাতে যাচ্ছে। আর অন্যদিকে আসমান যখন দেখতে পায় সে পুরো ইন্ডাস্ট্রি থেকে ব্যান, তখন সে সোজা চলে যায় গাফুর ভাইয়ের কাছে। আর এখানে গাফুর ভাইও তার সাথে একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করার জন্য রাজি হয়ে যায়। ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে এই পাগলাটে সিরিজের এখানেই সমাপ্তি ঘটে। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর এই ভিডিওতে একটা বড় লেভেলের লাইক দেখতে চাই। আশা করি তোমরা খুব সহজেই আমার 30,000 লাইক করে দিতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।